বাংলাদেশের যে সমস্ত জনগণ এবং কিছু রাজনৈতিক নেতা তারা রাত দিন ভারত বিরোধিতা করেন। আমার আজকের ভিডিওটি মূলত তাদের উদ্দেশ্যে, যে সমস্ত বাংলাদেশের জনগণ খেয়ে না খেয়ে রাত দিন ভারত বিরোধিতা করেন, আবার খাওয়ার আগে করেন, খাওয়ার পরে করেন, মানে ভারত বিরোধিতা করতেই হবে, 3 বেলা ওষুধ খাওয়া মতো। ভারত বিরোধিতা না করলে তাদের ভাত হজম হয় না। তাদের জন্য আমার এই আজকের ভিডিও, যে তাদের কথায় কতটুকু যুক্তি আছে, কতটুকু আবেগ রয়েছে, কতটুকু রাজনৈতিক স্বার্থ রয়েছে, নাকি বাস্তব ভিত্তি রয়েছে। বাংলাদেশের অনেকেই বলেন ভারতের পণ্য বয়কট করবেন। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, ভারত থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে যায়, সেটা টুথপেস্ট থেকে শুরু করে তুলো, আপনার পেঁয়াজ বলুন, চাল বলুন, লঙ্কা বলুন, বিভিন্ন সামগ্রী, এই সামগ্রীগুলো যদি না যায়, পণ্যগুলো যদি না যায়, চাল, ডিম, পেঁয়াজ, তুলো, বাংলাদেশের কত ক্ষতি হবে একটু ভেবে দেখুন। যে বাংলাদেশে যদি ভারত মনে করে কোনো পণ্য পাঠাবো না, ভারতের কি ক্ষতি হবে একবার ভেবে দেখুন তো। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট যে সুবিধা সেটা বাতিল করেছে। ভারতের কি ক্ষতি হয়েছে? অথচ বাংলাদেশের 2000 কোটি টাকা ক্ষতি হবে, সেটা বাংলাদেশের সরকারই বলছে। একবার ভেবে দেখেছেন যে বাংলাদেশ যদি এই রকম যে ভারত বিরোধিতা করতে থাকে, আর ভারত যদি একের পর এক বাংলাদেশের উপরে একেবারে নিষেধাজ্ঞা দিয়ে দেয়, যেমন ভারত সম্প্রতি ভারতের যে স্থল বন্দরগুলো বাংলাদেশের জন্য ব্যবহার বন্ধ করে রেখেছে, বুঝুন তো বাংলাদেশের কতটা ক্ষতি হচ্ছে। যারা বাংলাদেশের বিরোধিতা, মানে বাংলাদেশের থেকে ভারতের বিরোধিতা করেন যারা বাংলাদেশের, একটু ভেবে দেখুন তো। এই যে ভারত ভিসা অনেকটাই কমিয়ে দিয়েছে, চিকিৎসা ভিসা চালু আছে জরুরিভাবে, তাছাড়া স্বাভাবিকভাবে আসা বা চিকিৎসার জন্য সময় মতো অনেকেই ভিসা বাংলাদেশের পাচ্ছেন না এই মুহূর্তে। কতটুকু অসুবিধা হচ্ছে ভেবে দেখুন তো একবার। আপনারা যে রাত দিন ভারতের বিরোধিতা করেন, কিছু রাজনৈতিক নেতা এবং কিছু মানে ধর্মীয় উগ্রবাদী যারা মানুষ, এবং তারা মানুষের সহজ সরলতার সুযোগ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে রাত দিন ভারত বিরোধিতা শেখান। বাংলাদেশের কিছু মানে ধর্মীয় উগ্রবাদী চিন্তার মানুষ রাত দিন তারা ভারত বিরোধিতা করে যান। এবার আরেকটা পয়েন্টে আসুন তো। বাংলাদেশ 1971 সালে যে স্বাধীন হলো, সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন। তারা সেই মার্চ মাস থেকে 9 মাস ধরে মুক্তিযুদ্ধ করেছেন। 30 লক্ষ বাংলাদেশের মানুষ শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। 2 লক্ষ বাংলাদেশের মা বোনেদের সম্মান ইজ্জত নষ্ট চলে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে। তাহলে এর পরেও কি পাকিস্তান বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে দিত, স্বাধীন করে দিত? যদি বলেন যে হ্যাঁ করে দিত, তর্কে না গিয়ে যুক্তিতে আসুন। যেমন বাংলাদেশের একজন প্রাক্তন সাংসদ এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম মওলা রনি, তিনি বলেন যে ভারত যদি বাংলাদেশের পাশে নাও দাঁড়াতো, তাও নাকি বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। আপনি অযৌক্তিক কথা বলেন কেন গোলাম মওলা রনি সাহেব? আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনি অনেক পড়াশোনা করেন। ভেবে দেখুন তো, 1.5 থেকে 2 কোটি বাংলাদেশি মানুষকে ভারত সেই সময় আশ্রয় দিয়েছিল 1971 সালে। আমাদের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার 1.5 থেকে 2 কোটি বাংলাদেশি মানুষকে আশ্রয় দিয়েছিল। এবং বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের প্রায় মানুষ ভারত থেকে ট্রেনিং নিয়েছেন। তারা মুক্তিযোদ্ধারা, ভারত তাদেরকে ট্রেনিং দিয়েছে, থাকতে দিয়েছে, খাবার দিয়েছে। তারপরে ভারত একটা পর্যায়ে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে, এবং সেই যুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য শহীদ হয়েছে। তারপর
একটা সময় 16ই ডিসেম্বর পাকিস্তান আর্মির 93,000 সৈন্য ভারতের সৈন্য এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধার যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণে বাধ্য হয় পাকিস্তান। মানে পাকিস্তানের 93,000 সৈন্য বাংলাদেশের সৈন্যর কাছে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সৈন্যর কাছে সারেন্ডার করতে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে বুঝুন তো, এই যে ভারতের সৈন্য এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সামনে যে পাকিস্তানের 93,000 সৈন্য তারা আত্মসমর্পণ করলেন, সেটা কি ভারতের সৈন্য যদি যুদ্ধে যোগদান না করতেন, ভারত যদি সরাসরি যুদ্ধ না করত, এটা কি সম্ভব হতো? যদি বলেন যে হ্যাঁ হতো, তাহলে ভাবুন তো, পাকিস্তানের একটি প্রদেশ বালুচিস্তান 77 বছর ধরে যুদ্ধ করছে, সেই 1947 সাল থেকে। একবার ভেবে দেখুন তো, আজ 77 বছর পরেও তাদেরকে স্বাধীনতা দিয়েছে পাকিস্তান। তাদের কি পরিস্থিতি করছে পাকিস্তান একবার দেখুন তো। এত লড়াই, এত সংগ্রাম, তারপরেও কি স্বাধীন হয়েছে? হয়নি। ভারত যদি বাংলাদেশকে সাপোর্ট না করত, তাহলে 30 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে। সেই পরিমাণটা কোন জায়গায় গিয়ে পৌঁছাতো বলুন তো? যেটা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনেদের সম্মান, ইজ্জত চলে গিয়েছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের। তাহলে এই সংখ্যাটা আরও কোন জায়গায় যেত ভারত যদি পাশে না দাঁড়াতো, ভারত যদি বাংলাদেশিদের আশ্রয় না দিত, ভারত যদি মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধ না করতো। একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের আরও কত মানুষ মারা যেতেন আর বাংলাদেশকে স্বাধীনতা দিতেন। বালুচিস্তানকে দেখুন, একবার দেখে শিখুন। এখন যারা বাংলাদেশের কিছু মানুষ আছেন যে এই বাংলাদেশের স্বাধীনতাটাকেই তারা সহ্য করতে পারেন না, যার ফলে তারা মুক্তিযোদ্ধাদের যদি শত্রু মনে করেন, তারা ভারতকে শত্রু মনে করবেন। ভারত বিরোধিতা সাধারণ মানুষ যেটা করেন তারা না বুঝে করেন, আর সচেতনভাবে যারা ভারত বিরোধিতা করেন তারা মূলত বাংলাদেশের স্বাধীনতার বিরোধী। তারা 1971 চাননি, তারা মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারেন না, তারা মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারেন না। তাই তো তারা এই কথাটি তো এইভাবে বলেন না, তারা এমনভাবে ভারত বিরোধী একটা মতামত পোষণ করেন যেন সাধারণ যে বাংলাদেশের নাগরিক জনগণ তারা যেন ভারত বিরোধী একটা মত পোষণ করেন। আসলে তারা অন্তর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী, তারা 1971-এর বিরোধী, তারা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা তারা সহ্য করতে পারেন না। তারা পারলে মুক্তিযোদ্ধাদের একটা একটা করে শাস্তির আওতায় আনতেন, বাংলাদেশ মানে পাকিস্তান ভাঙার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযোদ্ধাদের যারা সমর্থন করেছেন তাদেরকে, এই যে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা পারলে তাদেরকে শাস্তির আওতায় আনতেন। স্বাভাবিকভাবেই তারা ভারত বিরোধী হবে, এটাই স্বাভাবিক। যে ভারত কেন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছে, তাদের তো গায়ে জ্বালা ধরবেই ভারতের কথা শুনলেই। কারণ পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হওয়া তো কিছু মানুষ মেনে নিতে পারেননি, বিশেষ করে বাংলাদেশের যারা বেশ কিছু একাংশ ধর্মীয় মৌলবাদী, যারা একাংশ ধর্মীয় মৌলবাদী তারা তো মানতে পারেন না। তাই তো তাদের মুক্তিযুদ্ধ হচ্ছে তাদের শত্রু, মুক্তিযোদ্ধা তাদের শত্রু, মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাসী তারা তাদের শত্রু, মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে, সমর্থন করে, আদর্শ ধারণ করে তারা তাদের শত্রু। তাদের শত্রু তো ভারত হবেই। তাই এই ভারত বিরোধিতাটাকে সাধারণ মানুষের জন্য তারা মেটিকুলাসলি ছড়িয়ে দেন। সাধারণ মানুষ বাংলাদেশের তো কখনোই ভারতের বিরোধী নন। তাদের আবেগে সুরসুরি দিয়ে, ধর্মের মানে চশমা পরিয়ে দিয়ে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী করা হচ্ছে, বাংলাদেশের জনগণকে তাদেরকে ভারত বিরোধী করা হচ্ছে। আর এটা মেটিকুলাসলি করছেন এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের একাংশ তাদের নিজেদের স্বার্থে, তেমনি ধর্মীয় কিছু একাংশ মৌলবাদী মানুষ তারা যারা 71 চাননি, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, তারাই মূলত ভারত বিরোধিতা করেন। ভারত বিরোধিতা আজকে করলে ভাবুন তো, আদানির বিদ্যুৎ বাংলাদেশের নেই, কি পরিস্থিতি হবে? ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, বন্দর
সুবিধা বাতিল করেছে, স্থলবন্দর, এবার সমস্ত পণ্য যদি যে বাংলাদেশে পাঠানো বন্ধ করে দেয়, একবার কি অবস্থা হবে দেখুন তো, একবার ভেবে দেখুন। বাংলাদেশের সমস্ত সম্পর্ক ভারত যদি চুক্তি বা যে বাংলাদেশের যে সমস্ত মানে সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক সমস্ত ভারত যদি ক্যান্সেল করে দেয় বাংলাদেশে, কী অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? কি পরিস্থিতি হবে বাংলাদেশে? শুধু শুধু ভারত বিরোধিতা করেন যারা বাংলাদেশি, এবং আপনারা তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবেন না যে ভারত বাংলাদেশের কোনো দিন কোনো ক্ষতি করেছে। যে সমস্ত চুক্তিগুলো আজকে প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছিলেন, শেখ হাসিনাকে যে চুক্তিগুলো, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল, লস কাদের? বাংলাদেশের 2000 কোটি টাকা, ভারতের কোনো সমস্যা নেই। স্থলবন্দর মানে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে, মানে ভারত বন্ধ করে দিয়েছে, কাদের ক্ষতি? বাংলাদেশের। এমন যে চুক্তিগুলো সবগুলোতেই বাংলাদেশকে ভারত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম সুবিধা দিয়েছে, এবং শেখ হাসিনা সেটাই কিন্তু করেছিলেন। একজন বুদ্ধিমত্তা, দক্ষ, যোগ্য রাজনীতিবিদ হিসাবে বিশ্বের দরবারে বাংলাদেশকে তিনি উপস্থাপন করেছেন। শেখ হাসিনাকে বোঝার জন্য যে চিন্তা, চেতনা, দক্ষতা, শিক্ষা, যে একটু উদার মানসিকতা দরকার, সেই মানসিকতা যাদের নেই তারা তো রাত দিন শেখ হাসিনা বিরোধিতা করবেনই। এখন যদি বলেন তাহলে শেখ হাসিনা কোনো ভুল ছিল না, অন্যায় ছিল না, অবশ্যই ভুল অন্যায় তার দলের হয়েছে, তার হয়েছে, কিন্তু তিনি বাংলাদেশের মঙ্গল চেয়েছেন, তিনি বাংলাদেশের মঙ্গল করেছেন, জনগণের মঙ্গল করেছেন। তার মধ্যে কিছু ভুল হয়েছে, কিন্তু তার মতো দূরদর্শী একজন রাজনীতিবিদ বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, তার মতো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে আগামী 100 বছরে আসবে কিনা অন্তত আমার মনে হয় না। এখন তার মতো রাজনীতিবিদ বলতে গেলে আপনি নেগেটিভ অর্থে না, আমি পজিটিভ অর্থে বলছি। তার মতো দক্ষ, সাহসী, বলিষ্ঠ, মানে ভূ রাজনীতি বোঝা মতো রাজনৈতিক দল, আগামী মানে নেত্রী আগামী 100 বছরে বাংলাদেশে আসবে কিনা সেটা বলা যাবে না। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।